যেদিন আমার খালা রোজ প্রথম আমাকে তার ঘরে ডেকে নিল সেদিন আমি জানতাম না যে আমার জীবনটা চিরতরে পাল্টে যেতে চলেছে। খালু বিদেশে থাকতেন, তাই আমার খালা একা ছিলেন। তার সেবা যত্ন, তার চোখের গভীরতা, তার স্পর্শ সবই ছিল এক অজানা সুরের মতো, যা আমার তরুণ হৃদয়কে প্রতি মুহূর্তে এক নিষিদ্ধ ভালোবাসার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। প্রতিটা দিন কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে, যেখানে আনন্দ আর অপরাধ বোধের এক সূক্ষ্ম সীমারেখা মুছে যাচ্ছিল। আমি জানতাম এই গল্প এক চরম পরিণতি ডেকে আনবে, কিন্তু তখন বোঝার ক্ষমতা আমার ছিল না। মনিয়া স্টোরিয়ের সকল শ্রোতাকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করলে এর গভীরতা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখন আমি সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় এসেছিলাম। ঢাকার কোলাহলপূর্ণ পরিবেশে নিজেকে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লাগছিল। গ্রামের শান্ত জীবন ছেড়ে এই ইট পাথরের শহরে আমি একাকিত্ব অনুভব করতাম। আমার খালু অর্থাৎ আমার খালা রোসের স্বামী বহু বছর ধরে সৌদি আরবে থাকতেন। বছরে একবার কি দুবার ছুটি পেতেন, তাও খুব অল্প সময়ের জন্য। তাই খালা রোজ বেশিরভাগ সময় একাই থাকতেন। আমার মা আমাকে বারবার বলেছিলেন, আরিব, তুই তো ঢাকা একা থাকিস, যখনই পারিস তোর খালা রোসের বাসায় যাবি, বেচারি একা থাকে, তোর সঙ্গ পেলে হয়তো তারও ভালো লাগবে। মায়ের কথা শুনে আমিও মাঝে মাঝে খালুর বাসা মানে খালার বাসায় যেতাম। তার বাসাটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে, পুরনো ঢাকার দিকে। প্রথম দিকে আমি খুব একটা যেতাম না, কারণ নিজের পড়াশোনা আর নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতেই আমার সব সময় চলে যেত। তবে একদিন পরীক্ষার চাপ আর মেসের নিম্নমানের খাবার খেতে খেতে যখন হাঁপিয়ে উঠেছিলাম, তখন খালার কথা খুব মনে পড়ল। ভাবলাম, যাই খালার হাতের রান্না খেয়ে আসি আর একটু গল্প করে আসি। সেদিনই প্রথম আমি খালার বাসায় গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। খালার বাসাটা বেশ পরিপাটি, সুন্দর করে সাজানো। কলিং বেল টিপতেই খালা দরজা খুললেন। তিনি আমাকে দেখে যে হাসিটা দিলেন, সে হাসিটা আজও আমার মনে গেঁথে আছে। রোজ খালা তখনও খুব সুন্দরী ছিলেন। তার বয়স ৩০-এর কোঠায় হলেও তার চেহারায় লাবণ্য আর কমনীয়তা ভরপুর ছিল। তিনি আমাকে দেখে যেন আকাশে চাঁদ হাতে পেলেন। তার চোখে এক ঝলক আনন্দ দেখে আমি নিজেও কিছুটা স্বস্তি পেলাম। আরে আরেব, আয় আয় বাবা, কতদিন পর এলি। আমি তো ভাবছিলাম তুই বুঝি আমাকে ভুলেই গেছিস। খালা বললেন, তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মমতা। আমি ভিতরে ঢুকলাম, তিনি আমাকে বসতে বললেন। তার হাতের যত্ন আর আপ্যায়ন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে হলো যেন মায়ের কাছে ফিরে এসেছি। সেদিন তিনি আমার পছন্দের সব খাবার রান্না করেছিলেন, ইলিশ মাছ ভাজা, ডাল ভুনা আর গরম ভাত। খাবারগুলো এত সুস্বাদু ছিল যে মনে হলো যেন অমৃত খাচ্ছি। খাওয়া শেষে খালা আমার পড়াশোনা, আমার বন্ধুদের নিয়ে অনেক কথা জিজ্ঞেস করলেন। আমি তার সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। যখন ফিরতে চাইলাম, তখন তিনি আমাকে জোর করে চা নাস্তা খাইয়ে তারপর ছাড়লেন। সেই দিন থেকে আমার খালার বাসায় যাওয়াটা যেন এক অভ্যাসে পরিণত হল। সপ্তাহের ছুটির দিনগুলোতে আমি প্রায় নিয়মিতই যেতাম, কখনো দুপুরের খাবার খেতে, কখনো বিকেলে গল্প করতে। খালাও যেন আমার অপেক্ষায় থাকতেন। আমি গেলেই তার মুখে এক অনাবিল হাসি ফুটে উঠত। তিনি আমার জন্য নতুন নতুন খাবার তৈরি করতেন, আমার পছন্দ অপছন্দগুলো খুব যত্ন করে মনে রাখতেন। তিনি আমাকে শুধু খাবারই খাওয়াতেন না, আমার পড়াশোনার খোঁজ খবর নিতেন, আমার মন খারাপ থাকলে আমাকে সান্ত্বনা দিতেন। খালুর অনুপস্থিতি তার জীবনে যে এক বিশাল শূন্যতা তৈরি করেছিল, সেটা আমি তার চোখের দিকে তাকালেই বুঝতে পারতাম। আর সেই শূন্যতা হয়তো আমার সঙ্গ পেয়ে কিছুটা হলেও পূরণ হচ্ছিল। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা এক ভিন্ন দিকে মোড় নিতে শুরু করল। প্রথম প্রথম খালা আমাকে আরিফ বাবা বলে ডাকতেন, কিন্তু পরে সেটা শুধু আরিব হয়ে গেল। তার চোখের তারায় আমি এক অদ্ভুত দ্যুতি দেখতে পেতাম, যা আগে কখনো দেখিনি। আমারও মনে হতো শুধু খালা হিসেবে নয়, তার চেয়েও বেশি কিছু হিসেবে আমি তাকে দেখতে শুরু করেছি। তিনি যখন আমার পাশে বসে আমার পড়াশোনায় সাহায্য করতেন, তার শাড়ির আঁচলের মৃদু সুগন্ধ আমার মনকে আচ্ছন্ন করে ফেলত। তার হাতের স্পর্শ যখন আমার বইয়ের পাতায় লাগত, তখন আমার শরীর দিয়ে এক শিহরণ বয়ে যেত। আমি নিজেকে সামলাতে পারতাম না।
একদিন আমি তার বাসায় গিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি ভিজে একাকার হয়ে গিয়েছিলাম। খালা আমাকে দেখে দ্রুত একটি তোয়ালে এনে দিলেন এবং বললেন, আয় আরিব, শরীরটা মুছে নে, এভাবে ভিজলে তো জ্বর এসে যাবে। তার কথা বলার ভঙ্গিতে ছিল এক গভীর উদ্বেগ। আমি তোয়ালে দিয়ে মাথা মুছছিলাম, আর খালা আমার কপালে হাত দিয়ে দেখছিলেন জ্বর এসেছে কিনা। তার নরম হাতের স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠেছিল। আমি তার চোখে চোখ রেখেছিলাম, আর মনে হয়েছিল যেন এক অচেনা সমুদ্রে আমি হারিয়ে যাচ্ছি। সেই মুহূর্তে আমি যেন ভুলে গিয়েছিলাম যে তিনি আমার খালা। তার চোখের গভীরতা আমাকে বারবার টানছিল। দিনের দিন এই টান বেড়েই চলছিল। আমি যখন তার কাছ থেকে দূরে থাকতাম তখন ছটপট করতাম। কখন আবার তার কাছে যাব, কখন তার সাথে কথা বলবো, কখন তার হাসি দেখব, এই সব চিন্তায় আমি বিভোর থাকতাম। আমার পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছিল। বন্ধুদের সাথে আড্ডায়ও আমি যেন নিজেকে খুঁজে পেতাম না। আমার মনের গভীরে এক অদ্ভুত অপরাধবোধ দানা বাঁধছিল, কিন্তু একই সাথে এক তীব্র আকাঙ্ক্ষাও আমাকে গ্রাস করছিল। আমি জানতাম এই অনুভূতিগুলো ভুল, নিষিদ্ধ, কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। রোজ খালাও হয়তো আমার এই পরিবর্তনগুলো লক্ষ্য করছিলেন। তার আচরণেও পরিবর্তন আসছিল। তিনি আমার সাথে আরও বেশি সময় কাটাতে চাইতেন। আমাকে তার জীবনের ছোট ছোট দুঃখ কষ্টের কথা বলতেন। তার একাকিত্ব, তার বঞ্চনা, তার অপূর্ণতা সবকিছুই তিনি আমার সাথে ভাগ করে নিতেন। এক সন্ধ্যায় আমরা দুজনে বসে টিভির প্রোগ্রাম দেখছিলাম। বাইরে ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাস বইছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। খালা কিছুটা ভয় পেয়ে আমার হাতটা ধরে ফেললেন। তার হাতের স্পর্শে আমার বুক ধরফর করে উঠল। অন্ধকারের সুযোগে আমি তার হাতটা ছাড়লাম না। তিনি নরম সুরে বললেন, আরিব, একটু ভয় করছে। আমি তার হাতটা আমার হাতের মধ্যে শক্ত করে ধরে বললাম, ভয় নেই খালা, আমি তো আছি। সেই মুহূর্তে আমাদের হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গিয়েছিল। বিদ্যুৎ ফিরে আসার পর তিনি দ্রুত হাত ছাড়িয়ে নিলেন, কিন্তু সেই স্পর্শের স্মৃতি আমাদের মনে গেঁথে রইল। এরপর থেকে আমাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। আমরা দুজনেই যেন জানতাম আমাদের সম্পর্কটা শুধুই খালা ভাগ্নের নয়, এর চেয়েও গভীরে কিছু একটা আছে। কিন্তু কেউই সাহস করে মুখ ফুটে কিছু বলতাম না। আমাদের প্রতিদিনের কথোপকথনে, আমাদের নীরব চাহনিতে, আমাদের একে অপরের প্রতি যত্নে সেই অপ্রকাশিত ভালোবাসার ছায়া স্পষ্ট হয়ে উঠছিল। খালা যখন আমার জন্য খাবার পরিবেশন করতেন, তখন তার হাত আমার হাতে লেগে যেত, আর তিনি দ্রুত হাত সরিয়ে নিতেন। তার মুখে এক মৃদু রক্তিম আভা দেখা দিত। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসতাম, আর তিনিও লাজুক দৃষ্টিতে আমার দিকে তাকাতেন। আমার বন্ধুরা যখন তাদের প্রেমিকার গল্প বলতো, তখন আমার মনে রোজ খালার মুখ ভেসে উঠত। আমি জানতাম এটা ভুল। তিনি আমার খালার স্বামী, যিনি দূর প্রবাসে তার পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু আমার মন আমার কথা শুনছিল না। আমি রোজ খালাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। আমার মনে হতো তিনিই আমার সব। একদিন রোজ খালা খুব মন খারাপ করে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে খালা, এত মন খারাপ কেন? তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আরিব, খালুর সাথে কথা হয়েছে। তিনি হয়তো আরও কিছু বছর ফিরতে পারবেন না। আমার আর ভালো লাগে না এই একা একা থাকতে। মনে হয় যেন জীবনটা থমকে আছে। তার চোখে জল দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। তার হাত ধরে সান্ত্বনা দিতে চাইলাম। তিনি আমার কাঁধে মাথা রেখে কেঁদে উঠলেন। তার উষ্ণ চোখের জল আমার জামা ভিজিয়ে দিচ্ছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর মনে মনে চাইছিলাম যেন এই মুহূর্তটা কখনো শেষ না হয়। তার শরীরের উষ্ণতা, তার কান্না, সব মিলিয়ে আমার মন এক অদ্ভুত অনুভূতির সাগরে ডুব দিচ্ছিল। সেই দিনই আমি বুঝতে পারলাম আমি তাকে কতটা ভালোবাসি। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমরা দুজনেই যেন একে অপরের আশ্রয় হয়ে উঠেছিলাম। তিনি আমার মধ্যে তার একাকিত্বের সমাধান খুঁজে পেয়েছিলেন, আর আমি তার মধ্যে আমার জীবনের সব চাওয়া পাওয়া। আমরা প্রায়ই গভীর রাত পর্যন্ত গল্প করতাম, কখনো জীবনের অর্থ নিয়ে, কখনো ভালোবাসা নিয়ে, কখনো বা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। আমি তাকে আমার সব স্বপ্ন বলতাম, আর তিনি মন দিয়ে শুনতেন। আমিও তার অব্যক্ত দুঃখগুলো বোঝার চেষ্টা করতাম। তিনি মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরতেন আর বলতেন, আরিব, তুই না থাকলে আমি কি করতাম?
তার এই কথাগুলো আমার হৃদয়কে আরও বেশি করে তার দিকে টেনে নিয়ে যেত। একদিন আমি তার পাশে বসে গল্প করছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আরিব, তুই আমার জীবনে না এলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। তোর সঙ্গ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তার এই কথাগুলো আমার মনে এক নতুন আশা জাগিয়ে তুলল। আমি সাহস করে তার হাতটা ধরলাম, তার চোখে চোখ রেখে বললাম, খালা, আমি আপনার পাশে সবসময় আছি, আপনাকে একা থাকতে দেব না। আমার কথা শুনে তার চোখ ভরে উঠল। তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরেছিলেন। সেই রাতে যখন আমি তার বাসা থেকে ফিরছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমাদের এই গোপন ভালোবাসা ধীরে ধীরে এক নতুন দিকে মোড় নিচ্ছিল। এক বিকেলে যখন চারদিকে নীরবতা আর প্রকৃতিতে এক নরম আলো ছিল, আমরা বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তিনি হঠাৎ করে আমার হাতটা ধরলেন, আমার দিকে তাকিয়ে বললেন, আরিব, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে আমি ভুল করছি। তার চোখে এক অজানা আশঙ্কা ফুটে উঠছিল। আমি তার হাতটা ধরে বললাম, ভয় পাবেন না খালা, আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, তাই না? আমার কথা শুনে তিনি চমকে উঠলেন, তার মুখ লাল হয়ে গেল, তিনি মাথা নিচু করে ফেললেন। আমি তার চিবুক ধরে মাথাটা উঁচিয়ে ধরলাম, তার চোখে চোখ রেখে বললাম, বলুন খালা, আপনি আমাকে ভালোবাসেন? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিলাম, আমাদের হৃদয়ের সব অপ্রকাশিত কথা যেন চোখের মাধ্যমেই বলা হয়ে যাচ্ছিল। সেই দিন থেকে আমাদের সম্পর্কের নামকরণ হল। আমরা আর খালা ভাগ্নে ছিলাম না, আমরা ছিলাম আরিব আর রোজ, একে অপরের ভালোবাসার মানুষ। আমরা জানতাম আমাদের ভালোবাসা এক নিষিদ্ধ প্রেম, যা সমাজের চোখে কখনোই গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমরা একে অপরের সঙ্গ ছাড়া বাঁচতে পারছিলাম না। আমাদের দিনগুলো কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে, যেখানে ভালোবাসা আর অপরাধবোধ একে অপরের সাথে মিশে যাচ্ছিল। আমরা একে অপরকে আলিঙ্গন করতাম, একে অপরের কপালে চুম্বন করতাম, তার নরম ঠোঁটের স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠত। আমি তাকে আমার জীবনের সব সুখ দিতে চাইতাম, আর সে আমাকে তার সব ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। আমাদের এই সুখের দিনগুলো যেন ক্ষণস্থায়ী ছিল। একদিন সকালে আমি যখন খালার বাসায় বসে নাস্তা করছিলাম, তখন তার ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা রিসিভ করতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে খালা, কে ফোন করেছিল? তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, খালু ফোন করেছিলেন, তিনি আগামীকাল ঢাকা ফিরছেন, একেবারে চলে আসছেন। তার কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। খালু ফিরছেন? আরিব আর রোসের এই গোপন ভালোবাসা কি তবে এখানেই শেষ হয়ে যাবে? আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। খালাও যেন পাথরের মতো বসে পড়েছিলেন, তার চোখে ছিল এক গভীর শূন্যতা আর আতঙ্ক। আমাদের দুজনের চোখেই ছিল একই প্রশ্ন, এখন কি হবে? সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। আমরা দুজনেই বসেছিলাম, কোনো কথা বলছিলাম না, শুধু একে অপরের হাত ধরে রেখেছিলাম। আমাদের নীরবতা যেন হাজারো কথা বলছিল। আমাদের ভালোবাসার ভবিষ্যৎ কি হবে? খালু যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারেন, তাহলে কি হবে? এই সব চিন্তায় আমাদের দুজনেরই মন অস্থির হয়ে উঠেছিল। আমি খালার দিকে তাকিয়েছিলাম, তার চোখে ছিল এক গভীর কষ্ট। আমি বুঝতে পারছিলাম তিনি তার স্বামীকে ভালোবাসেন, কিন্তু আমাকেও তিনি মন থেকে ভালোবাসেন। এই দ্বিধা, এই যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভোর হওয়ার আগেই আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমাদের ভালোবাসার যত গভীরই হোক না কেন, তা কখনোই সমাজের চোখে গ্রহণযোগ্য হবে না। খালুর ফিরে আসার অর্থ হল আমাদের এই গোপন সম্পর্ক শেষ করতে হবে। আমরা দুজনেই জানি এটা আমাদের জন্য কতটা কষ্টের হবে, কিন্তু এর চেয়ে ভালো কোনো পথ আমাদের সামনে খোলা ছিল না। আমরা দুজনেই কাঁদতে শুরু করলাম। আমাদের কান্না যেন আমাদের ভালোবাসার শেষ আর্তনাদ ছিল। আরিব, খালা ফিসফিস করে বললেন, তার কণ্ঠস্বর কান্নায় ভারী হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দিস, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিলাম, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম, আমার চোখেও জল গড়িয়ে পড়ছিল। না খালা, আপনি আমাকে কষ্ট দেননি, আপনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন। আমার জীবনে আপনার যে স্থান, তা কেউ নিতে পারবে না।
সেদিন সকালে খালু ঢাকা বিমানবন্দরে এসে নামলেন। আমরা দুজনেই স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। আমি বিমানবন্দরে গিয়ে খালুকে আনতে সাহায্য করেছিলাম। খালু আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি জানতেন না তার অনুপস্থিতিতে তার বাসায় কি এক লুকানো গল্প তৈরি হয়েছিল। খালু আসার পর আমার খালার বাসায় যাওয়া বন্ধ হয়ে গেল। আমি নিজেকে গুটিয়ে নিলাম। আমার মেসের ঘরে বসে আমি কেবলই খালার কথা ভাবতাম। তার হাসি, তার স্পর্শ, তার ভালোবাসা সবকিছুই আমার স্মৃতিতে বারবার ভেসে উঠত। আমার বুকের ভেতরটা এক গভীর শূন্যতায় ভরে গিয়েছিল। আমি আর ঢাকায় থাকতে পারছিলাম না। এই শহরের প্রতিটি কোণায় যেন খালার স্মৃতি জড়িয়েছিল। আমি আমার বন্ধুদের সাথেও কম মিশতাম। আমার পড়াশোনায়ও আর মন বসছিল না। আমি সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, নতুন করে জীবন শুরু করব। আমার মায়ের সাথে কথা বললাম। তিনি আমাকে সিলেটে একটা নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন। আমি রাজি হয়ে গেলাম। সিলেট শহরটা ঢাকা থেকে অনেক দূরে। প্রকৃতির শান্ত পরিবেশে হয়তো আমি আমার এই কষ্টগুলো ভুলতে পারব। যাবার আগে আমি শেষবারের মতো খালার সাথে দেখা করতে চেয়েছিলাম। খালা তখন অফিসের কাজে ব্যস্ত ছিলেন। আমি দুপুরে খালার বাসায় গেলাম। খালা দরজা খুলতেই তার চোখে আমি এক গভীর বিষাদের ছায়া দেখতে পেলাম। তিনি আমাকে দেখে দ্রুত ভেতরে টেনে নিলেন। আমরা দুজনেই জানতাম এটাই আমাদের শেষ দেখা। আমরা ড্রয়িং রুমে চুপচাপ বসেছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না, কেবলই একে অপরের দিকে তাকিয়েছিলাম। তার চোখের গভীরতা আমাকে বারবার টানছিল, কিন্তু আমি জানতাম এখন আর কিছুই করার নেই। আমি তাকে বললাম, খালা, আমি সিলেট চলে যাচ্ছি, নতুন করে জীবন শুরু করব। আমার কথা শুনে তার চোখে জল টলমল করে উঠল। তিনি ধীরে ধীরে আমার হাতটা ধরলেন। ভালো থাকিস আরিব, আমাকে মনে রেখিস। তার কণ্ঠস্বর ছিল ভাঙা ভাঙা। আমি তাকে শেষবারের মতো জড়িয়ে ধরলাম। আমাদের এই আলিঙ্গন ছিল এক বিদায়ের আলিঙ্গন, এক অপ্রকাশিত ভালোবাসার শেষ ছোঁয়া। আমি তার কপালে আলতো করে চুম্বন করলাম। সেই চুম্বন ছিল আমাদের ভালোবাসার শেষ চিহ্ন। সেদিন আমি সিলেট চলে এলাম। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। নতুন বন্ধু, নতুন পড়াশোনা সবকিছু আমাকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কিন্তু রোজ খালার স্মৃতি আমার মন থেকে এক মুহূর্তের জন্য মুছতে পারত না। তার হাসি, তার চোখের গভীরতা, তার সেবা যত্ন সবকিছুই আমার মনে এক গভীর ক্ষত তৈরি করে রেখেছিল। আমি জানতাম আমাদের ভালোবাসা নিষিদ্ধ ছিল, কিন্তু সেই ভালোবাসা আমার জীবনকে এক নতুন অর্থ দিয়েছিল। আজও যখন আমি একা থাকি তখন রোজ খালার কথা মনে পড়ে। মনে পড়ে তার হাতের রান্না, তার মিষ্টি হাসি, তার গভীর চোখ। মনে পড়ে আমাদের সেই গোপন প্রেম, যা সমাজের চোখে নিষিদ্ধ হলেও আমার হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। জীবন চলছে তার নিজের গতিতে, কিন্তু আমার হৃদয়ের এক কোণে রোজখালা চিরকালই রয়ে গেছেন, এক নীরব, অব্যক্ত ভালোবাসার প্রতীক হয়ে। আমি জানি তিনি হয়তো এখন তার স্বামী আর সংসার নিয়ে সুখে আছেন, কিন্তু আমি এটাও জানি যে আমার মতো তিনিও হয়তো এখনও সেই পুরনো দিনগুলোর কথা মনে করে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন। আমাদের ভালোবাসা ছিল এক ঝড়ের মতো, যা আমার জীবনকে এলোমেলো করে দিয়ে শান্ত হয়ে গেছে, কিন্তু তার রেশটুকু এখনও আমার হৃদয়ে রয়ে গেছে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। মনিয়া স্টোরি চ্যানেলের সাথে থাকতে এবং এমন আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।